ওকে, তাহলে আশা করি সবাই দেখতে পাচ্ছ। ক্লাস 9 হায়ার ম্যাথমেটিক্স ক্লাস, চ্যাপ্টার 8, লেকচার 2। তো আমরা গত ক্লাসে ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করেছিলাম যে ত্রিকোণমিতির বিভিন্ন রকম কোণ থাকে, এই সমস্ত কোণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই কোণ পরিমাপের দুইটা পদ্ধতি তোমাদেরকে বলেছিলাম। একটা বলেছিলাম হচ্ছে ডিগ্রি পদ্ধতি, যাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি, এবং আরেকটা বলেছিলাম বৃত্তীয় পদ্ধতি, যার একক হচ্ছে রেডিয়ান একক। সুতরাং ডিগ্রি পদ্ধতিতে কোণ এবং রেডিয়ান পদ্ধতিতে কোণ, এই দুই রকম কোণ তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম এবং অনেক কথা বলেছিলাম, কোণটাকে কাকে কি বলা হয় সবই বলেছিলাম। তো ঠিক আছে, আজকে আমরা বেশ কিছু প্রতিজ্ঞা পড়ব। তো এই প্রতিজ্ঞাগুলির মধ্যে যেই প্রতিজ্ঞাগুলি একটু ইম্পর্টেন্ট, ওই প্রতিজ্ঞাগুলির আমি একটু সংক্ষিপ্ত প্রমাণ দেখিয়ে দিব। আর যেই প্রতিজ্ঞাগুলি ওরকম ইম্পর্টেন্ট না, আমি সেগুলোর প্রমাণ দেখাবো না, সেগুলো আমি সরাসরি লিখে দিব, তোমরা মনে রাখবে যে এই প্রতিজ্ঞাগুলি এরকম হয়। সবগুলি প্রমাণ দেখাবো না। ওকে, যেমন সবার প্রথমে তারা যেটা প্রমাণ করেছে সেটা আমি লিখে দিই, তোমরা এটা সবাই মনে রাখবা প্রতিজ্ঞা হিসাবে, যে যে কোনো সময় বৃত্তের পরিধি তার এবং ব্যাসের অনুপাত সবসময় সমান হয়। অর্থাৎ যে কোনো বৃত্তে তুমি যত বড় বৃত্তই বলো বা যত ছোট বৃত্তই বলো, আমি উদাহরণ দিব দু একটা, যে কোনো বৃত্তের পরিধি কাকে বলে আশা করি জানো, না জানলে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা সমান। যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা সমান। অর্থাৎ ব্যাপারটা কীরকম, যে কোনো বৃত্ত, মনে করো আমি প্রথমে একটা ছোট বৃত্ত আঁকি, একটি ছোট বৃত্ত আঁকলাম। ওকে, ঠিক আছে, এবার এর চেয়ে একটু বড় বৃত্ত আঁকা যাক। দেখো, এটা হচ্ছে একটু বড় বৃত্ত, এর চেয়েও বড় আঁকা সম্ভব, আবার এর চেয়ে ছোটো আঁকাও সম্ভব। তো ঠিক আছে, বেশি এঁকে লাভ নেই, তোমরা খেয়াল করো ব্যাপারটা। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি, ভালো কথা, পরিধি কাকে বলা হয় কেউ কি বলবা তোমাদের মধ্যে? পরিধি কাকে বলা হয়? তোমরা কেউ বলতে চাও বৃত্তের পরিধি কাকে বলা হয়? ওকে, ঠিক আছে, সবাই শুনে নাও। বৃত্তে, হ্যাঁ বলো। না স্যার, কিছু না। আচ্ছা, ঠিক আছে, দেখো, বৃত্তের পরিধি আসলে মানে কি, যে সহজ কথা সহজে বলা যায় না, এটাই মূল সমস্যা। যে অনেকে হয়তো বুঝি যে মানে পরিধি কী জিনিস, কিন্তু বলাটা কঠিন। তো বিষয়টা হচ্ছে যে বৃত্তের পরিধি আসলে তেমন কিছুই না। বৃত্তের পরিধি হচ্ছে, দেখো এই যে বৃত্তাকার পথে এই যে দূরত্বটা, এই দূরত্বকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তাকার পথে এই যে দূরত্বটা, এই টোটাল দূরত্বকে বলা হচ্ছে এই বৃত্তের পরিধি। সেম কেস, এই যে বৃত্তাকার পথে এই বৃত্তের যে টোটাল দূরত্ব, এই টোটাল এই দূরত্বকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। ওকে, বৃত্তের ব্যাস আমরা আশা করি সবাই জানি যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যদি কোনো রেখা আঁকা হয়, এটাকে বলা হয় ব্যাসার্ধ। সবাই আবারও শুনো, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত বা বৃত্ত পর্যন্ত যদি কোনো রেখা আঁকা হয়, এই রেখাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে ব্যাস কী জিনিস? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল। অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এটার ডাবল হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা আঁকা হয়, দেখো, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা আঁকা হয়, এই জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে বৃত্তের পরিধি হচ্ছে এই টোটালটা, এবং বৃত্তের ব্যাস হচ্ছে কেন্দ্রগামী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে বলা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদা সমান হবে। অর্থাৎ তুমি দেখো, যখন ছোট বৃত্ত, তখন দেখো বৃত্তাকার এই দূরত্বটা কিন্তু ছোট, ব্যাসটাও ছোট। আবার দেখো যখন বৃত্ত বড়, তখন দেখো বৃত্তাকার দূরত্বটাও বড়। আবার দেখো বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, যাকে আমরা ব্যাস বলে থাকি,
সেই ব্যাসটাও দেখো বড়। তার মানে হয়তো ব্যাপারটা এরকম হচ্ছে যে এই বৃত্তাকার যে দূরত্ব, এই দূরত্ব মনে করো আমি ধরে নিলাম আর কি, এই যে বৃত্তাকার দূরত্ব, এই দূরত্বটা আমি ধরে নিলাম 8 একক। অনুপাত দেখো আমি কি লিখছি, পরিধি ও ব্যাসের অনুপাত। নেক্সট, এই যে ব্যাসটা আছে, ধরে নিলাম এই ব্যাসটা 2 একক। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই বৃত্তাকার এই পরিধি বা এই দূরত্বটা আমি 8 একক ধরে নিলাম এবং এই ব্যাসটা ধরে নিলাম আমি 2 একক। খেয়াল করো, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি এই বৃত্তাকার দূরত্ব কিন্তু আরও বেশি। যেহেতু এই বৃত্তটা এর চেয়ে বড়, অতএব অবশ্যই এই বৃত্তাকার দূরত্বটা এর চেয়ে বেশি হবে। ধরে নিলাম এই দূরত্বটা আমি ধরে নিলাম 16 একক, যেহেতু এর চেয়ে বেশি ধরে নিলাম। দেখো অটোমেটিক্যালি খেয়াল করো এটার ব্যাসটাও কিন্তু বড়, এটার ব্যাসের চেয়ে এটার ব্যাসটা বড়। ধরে নিলাম এটার ব্যাস 4 একক। দেখো আমার ধরে নেওয়া অনুসারে দেখো সবাই যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, অনুপাত মানে ভাগফল, অনুপাত মানে ভাগফল, এই যে অনুপাত, অনুপাত মানে ভাগফল, এই ভাগফলটা কত আসে? ভাগফলটা আসে 4 একক। আবার খেয়াল করো, বড় বৃত্ত, বড় বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত বা ভাগফল ভাগ করে দেখো 4 একক। তার মানে এই প্রতিজ্ঞাতে বলা হচ্ছে যে তুমি যে কোনো যত বড় বৃত্তই নাও না কেন অথবা যত তুমি ছোট বৃত্তই নাও না কেন, ওই বৃত্তের পরিধির সাথে ব্যাসের ভাগফল বা অনুপাত সব সময় সমান হবে। তো এর অনেক বড় একটা প্রমাণ আছে, এটা ইম্পর্টেন্ট না, আমি দেখাচ্ছি না এটার। সবাই তাহলে প্রতিজ্ঞাটা সবাই জেনে রাখলা যে যত বড় বৃত্তই হোক যত ছোট বৃত্তই হোক, ওই বৃত্তের যদি পরিধির সাথে ব্যাসের অনুপাত করা হয়, অর্থাৎ ওই বৃত্তের পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করা হয়, তো এই ভাগফলটা সব সময় সমান আসবে। ওকে, ভালো কথা। এখন তারা তারা এবার হচ্ছে গ্রিক অক্ষর একটা পাই, গ্রিক অক্ষর পাই, এটার সাথে তোমরা হয়তোবা পরিচিত হয়েছে অলরেডি। গ্রিক বর্ণ যাকে বলা হয় পাই, দেখো লেখা হয় কীভাবে, দেখো সবাই, গ্রিক বর্ণ পাই, এই যে এভাবে দুইটা দাগ দিয়ে এভাবে গ্রিক বর্ণ পাই, তোমরা বই থেকে দেখেও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, অনেকে অনেকভাবে লিখে গ্রিক বর্ণ পাই। তো এই যে গ্রিক বর্ণ পাই, এটাকে তো ঠিক আছে আমি বাংলাতেও লিখি পাই, এটাকে বলা হয় গ্রিক বর্ণ পাই। তো এই গ্রিক বর্ণ পাই কোথা থেকে আসলো, হঠাৎ করে এরকম একটা গ্রিক বর্ণ পাই কোথা থেকে আসলো এবং তার মানটা কত? তো সবাই শুনে নাও, গ্রিক বর্ণ পাইটা কোথা থেকে আসলো হঠাৎ করে এবং তার মানটা কত? বিষয়টা হচ্ছে যে এই তারা অ্যানালাইসিস করে দেখেছে যে বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত, আমরা কিন্তু এটা আগেই বললাম যে অনুপাত মানে ভাগফল, বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত বা ভাগফল, এই ভাগফলটা তারা তো আগেই প্রমাণ করছে সর্বদা সমান। এখন তারা প্রমাণ করতে যে দেখেছে যে বৃত্তের যে কোনো বৃত্তের পরিধি এবং তার ব্যাসকে ভাগ করলে সবসময় তারা দেখেছে যে মানটা এরকম আসে 3.1416, হ্যাঁ 3.1416 ডট ডট। অর্থাৎ তারা প্রমাণ করে দেখেছে যে যে কোনো বৃত্ত, যত বড় বৃত্তই নেওয়া হোক এবং তার ব্যাস নেওয়া হোক, এদেরকে ভাগ করে দেখা গেছে যে সর্বদা এর মান সবসময় সমান হয় এবং সেই মানটা হয় 3.1416, এটার সমান। এরপর তারা এই বিশাল একটা মান, এই মানকে তারা নাম দিল হচ্ছে পাই, গ্রিক বর্ণ তারা পাই নাম দিল এরকম একটা মানকে। যেহেতু এটা একটা ধ্রুবক, ধ্রুবক মানে কি সমান, যে জিনিস সবসময় সমান থাকে কখনো চেঞ্জ হয় না তাকে বলা হয় ধ্রুবক, যে জিনিস সবসময় সমান থাকে কখনো চেঞ্জ হয় না তাকে বলা হয় ধ্রুবক। তাহলে আমরা সবাই একটা জিনিস বুঝতে পারলাম সবাই, তাহলে আমি এতক্ষণ যা বললাম তার সামারি কী হলো? সামারি হলো যে যে কোনো বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত সব সময় সমান হয়, কখনো চেঞ্জ হয় না, এবং সেই অনুপাতটার মান হয় 3.1416। তার মানে এটার মান সমান, তার মানে এটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটার নাম দেওয়া হয়েছে গ্রিক বর্ণ পাই। সো পায়ের পরিচয়, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসের ভাগফলকে বলা হয় পাই, যার মান 3.1416, এবং পাইকে বলা হচ্ছে গ্রিক বর্ণ। ওকে, তাহলে সবাই পায়ের পরিচয় পেলা যে পায়ের আবিষ্কার কোথা থেকে হলো। হ্যাঁ, পাই কিন্তু আগে আবিষ্কার হয়নি, আগে আবিষ্কার হয়েছে এই ভাগফলটা, যে এই ভাগফলটা সবসময় একই রকম পাওয়া যাচ্ছে, এরপরে তার নাম দেওয়া হয়েছে পাই।
ওকে, আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। এটা জিজ্ঞেস করলো যে পায়ের আদর্শ মানটা কত। ঠিক আছে, পায়ের আমি আসলে পুরা মানটা আগে লিখি। পায়ের আদর্শ মান আসলে পায়ের মানটা অনেক বড়, 3.1415926535 এভাবে এত বড় মান পায়ের, আরও বড়, পায়ের মান আরও বড়। ওকে, এখন তুমি দেখো যে আদর্শ মান, আদর্শ মান হচ্ছে যে তুমি যদি 2 দশমিক পর্যন্ত নাও, মনে করো তুমি নিলা 2 দশমিক পর্যন্ত, 3.14, তার কারণ দেখো 4-এর পরে যেহেতু 1 আছে, সো নিশ্চয়ই এখানে অতিরিক্ত 1 যোগ হবে না। ওকে, তুমি যদি পায়ের মানটা 4 দশমিক পর্যন্ত নাও, দেখো 4 দশমিক, 3.141, দেখো তো 5-এর পর 9 আছে, আমরা মনে হয় এগুলো জানি যে যদি 5-এর চেয়ে বেশি থাকে তাহলে এখানে 1 যোগ হয়। আমরা মনে হয় জানি এটা যে 5-এর চেয়ে 1 বেশি হলে এখানে 1 যোগ হয়। 3.1415 ছিল, এটা 9 থাকার কারণে এখানে এখানে 1 যোগ হয়ে 16 হয়ে যাবে। তো দেখো পায়ের মান, পায়ের মান যে যত বেশি ব্যবহার করতে পারবে, যত বেশি দশমিক পর্যন্ত ব্যবহার করতে পারবে, তার কিন্তু মানটা তত বেশি অ্যাকুরেট আসবে। তার কারণ পায়ের মান কিন্তু অনেক বড়, সো যে যত বেশি মান নিতে পারবে তার ক্যালকুলেশনটা তত বেশি অ্যাকুরেট হবে। এই কারণে 2 দশমিক পর্যন্ত এটা না নেওয়াটা বেটার। অ্যাটলিস্ট 4 দশমিক, অ্যাটলিস্ট 4 দশমিক, এই কারণে সাধারণত পায়ের মান 3.1416 এটা ব্যবহার করা হয়। ওয়ারিশা, কি বুঝতে পারলাম? জি স্যার, বুঝেছি। ওকে, যত বেশি মান নিবা তত ভালো, কিন্তু 2 দশমিক নিলে এটা একটু বেশি কম হয়ে যায়, এই জন্য 4 দশমিকটা স্ট্যান্ডার্ড। 3.1416 এটাই পায়ের স্ট্যান্ডার্ড মান, কিন্তু মানটা কিন্তু এটাও না, মানটা কিন্তু আরও বড়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পাই সম্পর্কে ধারণা পেলাম যে, আচ্ছা তাহলে তাহলে তোমাদের মধ্যে একজন বলো, বলো তুলনাহীনা, বলো পায়ের সংজ্ঞা বলো। তুলনাহীনা, তুমি পায়ের সংজ্ঞা বলো, পায়ের সংজ্ঞা কী? আমি যা দু একটা কথা জাস্ট বাড়ায় বলি, সেটা হচ্ছে যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদা একটি ধ্রুবক সংখ্যা। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদা সর্বদা এই সবাই খেয়াল করো, এই যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা সমান, এবং বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদা একটি ধ্রুবক সংখ্যা, এবং সেই ধ্রুবক সংখ্যাকেই বলা হয় পাই। তার মানে তুমি সংক্ষেপে যেটা বললা সেটা ঠিক আছে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকেই পাই বলা হয়, ব্যাস। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি বৃত্তের পরিধির বের করার একটা সূত্র আছে। সবাই খেয়াল করো, আমি এখন যাচ্ছি বৃত্তের পরিধি বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি বের করার চেষ্টা করি। সবাই খেয়াল করো, বৃত্তের পরিধি বের করার সূত্র। ওকে, ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ আর, আমি ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ আর। ওকে, বৃত্তের ব্যাসার্ধ আর, তার মানে ব্যাপারটা কীরকম খেয়াল করো, যদি এটা একটি বৃত্ত হয়, এই বৃত্তের এটা যদি কেন্দ্র হয়, নিশ্চয়ই কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। সো আমি যদি মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, যদি মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এখন এই বৃত্তের আমরা পরিধি বের করার চেষ্টা করি। তো আমরা তো কিছুক্ষণ আগেই শিখলাম, আমরা জানি মানে আমরা কিছুক্ষণ আগে শিখলাম। তোমরা চাইলে লিখতে পারো, বুঝছো, এই যে আমি লিখলাম আমরা জানি, হ্যাঁ তোমরা চাইলে লিখতে পারো যে আমরা কিছুক্ষণ আগে শিখলাম। ওকে, এবার তুমি লিখতে পারো যে বৃত্তের পরিধি এবং ব্যাস এই অনুপাতকেই বলা হয় পাই, আমরা জানি, একটু আগে আমরা পড়লাম। যাক, এই পাই যেটা হয়েছে, পাই আসলে স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা সেটা তোমরা বই থেকে যে যার মতো প্র্যাকটিস করবে। দেখো, আমি যদি বইয়ের মতো প্র্যাকটিস করি, প্রথমে এরকম, পরে এরকম, পরে এরকম, বইয়ের মতো প্র্যাকটিস করলে, আর এটা লিখতে লিখতে এক সময় অনেক রকম হয়ে যায়, এরকম দাগ দিয়ে এরকম, হ্যাঁ অনেকে অনেকভাবে লেখে আর কি, বাট পায়ের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা তোমরা বইয়েই পাবা, এই যে এটা, যে যতটা পারো সুন্দর করে লিখবা। ওকে, তাহলে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে পাই বলা হয়। ওকে, আমরা তাহলে কাজ করি। পরিধি সমান সমান আমরা সবাই 8 গুণন করে ফেলি। দেখো সবাই, আমি যদি 8 গুণন করি,
তাহলে পায়ের সাথে এই যে 8 গুণন, ব্যাসটা নিশ্চয়ই 8 গুণন হয়ে ডান দিকে চলে যাবে, নিচের মান 8 গুণন হয়ে চলে যাবে ডান দিকে। তাহলে পাই ইন্টু ব্যাস, এরকম 8 গুণন সিস্টেম তোমরা জানো তো। Yes, sir. মূল সমস্যা হয়েছে কি যে তোমরা যে ক্লাস 8-এ কতটুকু পড়ছো, হ্যাঁ সবই তো অনলাইনে চলছে ক্লাস 8-এ, এই জন্য এই কারণে এই সহজ সহজ জিনিসগুলো বলতেও চিন্তা করি যে এটা তোমরা শিখছো কি না। তাহলে আমরা জানি যে 8 গুণন সিস্টেম, নিচের মানটা ডান দিকে 8 গুণন হয়ে যায়, পাই ইন্টু ব্যাস। ওকে, এখন সবাই দেখো, পাই ইন্টু ব্যাস। ব্যাস কাকে বলে? ব্যাস আমরা আশা করি সবাই জানি, ব্যাস মানেই হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ। ব্যাসার্ধকে ডাবল করলে ব্যাস পাওয়া যায়, আশা করি সবাই জানি এটা, যে বৃত্তের ব্যাসার্ধকে, যে বৃত্তের ব্যাসার্ধকে ডাবল করলেই ব্যাস পাওয়া যায়। ব্যাস হচ্ছে এই পুরাটা, আর ব্যাসার্ধ হচ্ছে এই অর্ধেক। সো ব্যাসার্ধকে ডাবল করলে ব্যাস পাওয়া যাবে। ব্যাস 2 ইন্টু, সবাই খেয়াল করো, ব্যাসার্ধ নিশ্চয়ই আর, ব্যাস হবে 2r। তাহলে ব্যাসের মান হচ্ছে 2r, ব্যাসার্ধের মান শুধু আর, আর ব্যাসের মান 2r সমান সমান 2 পাই আর। সবাই তাহলে কি প্রমাণ করতে পারলাম? বৃত্তের পরিধির সূত্র পেলাম। বৃত্তের পরিধির সূত্র, যে কোনো বৃত্তের পরিধি বের করার সূত্র 2 পাই আর। যে কোনো বৃত্তের পরিধি বের করার সূত্র 2 পাই আর, যেখানে পায়ের মান তুমি একটু আগেই শিখলা 3.1416। আর যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ তোমার দেওয়াই থাকবে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়াই থাকবে, তুমি পায়ের মান জানো, সুতরাং 2 পাই আর এই সূত্রের সাহায্যে তুমি যে কোনো বৃত্তের পরিধি বের করতে পারবা। আর পরিধি কাকে বলা হয় একটু আগেই বললাম, বৃত্তের পরিধি বলা হয় এই যে বৃত্তাকার এই দূরত্বটা, বৃত্তাকার এই দূরত্বকে বলা হয় বৃত্তের পরিধি। ওকে, সবাই দেখতে পেলাম বৃত্তের পরিধি। নেক্সট আমরা আরেকটা প্রতিজ্ঞা শিখবো। আজকে আমরা অনেকগুলো প্রতিজ্ঞা শিখবো, এই সবগুলো প্রতিজ্ঞায় আমার ম্যাথের মধ্যে কাজে লাগবে, এই কারণে সবগুলো প্রতিজ্ঞায় আমাদেরকে শিখতে হচ্ছে। ওকে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাটা সবাই সরাসরি মনে রাখবা, এটা আমার ভিতরে অনেক কাজে লাগবে। ওকে, সবাই লিখে নাও। পরবর্তী প্রতিজ্ঞা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আর তোমাদের হতাশ হওয়ার দরকার নেই, যে কোনো এক্সারসাইজের শুরুতে যে সমস্ত কথাবার্তাগুলো থাকে, এই যে বেসিকগুলো থাকে, প্রতিজ্ঞাগুলো থাকে, এগুলো শুনতে সবারই বিরক্ত লাগে এবং এগুলো পড়তেও অনেক কষ্ট হয়, কিন্তু হতাশ হওয়ার কিছুই নাই। এগুলো শেষ হওয়ার পরেই যে ম্যাথগুলো করব, ম্যাথগুলো একদম সহজ, এবং পরীক্ষায় নিশ্চয়ই এই সমস্ত প্রতিজ্ঞা আসবে না। হ্যাঁ, পরীক্ষায় এই সমস্ত প্রতিজ্ঞা আসবে না। সুতরাং এখন যেগুলো পড়াচ্ছি এগুলো একটু অন্যরকম হলেও এগুলো নিয়ে খুব একটা হতাশ হওয়ার কিছু নাই, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো শেখার জন্য করা হয় বা ম্যাথ করতে কাজে লাগে। কিন্তু এগুলো শেষ হওয়া মাত্রই যখনই ম্যাথ শুরু করব, দেখবা ম্যাথ একদম সহজ। সো কেউ হতাশ না হয়, একটু মনোযোগ দাও, এই জিনিসগুলা যতটুকু বুঝতে পারবা বুঝবা যে তোমার এতটুকুই তোমার লাভ, আর ম্যাথ খুবই সহজ। ওকে, সবাই তাহলে খেয়াল করো যেটা বলতেছিলাম, পরবর্তী প্রতিজ্ঞা সবাই লিখে নাও। বৃত্তের কোনো চাপের উপর, আমি তোমাদেরকে চিত্রকে দেখাবো, বৃত্তের কোনো চাপের উপর, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক, ওই বৃত্ত চাপের সমানুপাতিক। তো বিষয়টা হচ্ছে এই জিনিসটা আমি চিত্র দিয়ে তোমাদেরকে লিখে দিচ্ছি। তো এটারও আমরা প্রমাণ দেখাবো না, জাস্ট আমরা মূল জিনিসটা সবাই জেনে নিব। হ্যাঁ, আমরা এটারও প্রমাণ দেখাবো না, শুধু মূল জিনিসটা আমরা জেনে নিব যে এখানে কি বলতে চেয়েছে। এটা একটা প্রতিজ্ঞা, এটা প্রমাণ আমাদের লাগবে না, কিন্তু জিনিসটা কি বা এখানে কি বলতে চেয়েছে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে ঠিক আছে, তাহলে সবাই দেখো যে আমি একটা বৃত্ত আঁকি, এই যে একটা বৃত্ত আঁকায় আছে, এর উপর দিয়ে আঁকি, এটা বৃত্ত আঁকলাম। সরি, বৃত্তটা একদমই ভালো হয়নি, যাক চলবে আপাতত। ওকে দেখো, একটা বৃত্ত আঁকলাম, এটা নিশ্চয়ই বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা চাপ নির্ধারণ করি, বৃত্তচাপ।
আমরা জানি এই পুরাটা হচ্ছে বৃত্ত, পুরাটা হচ্ছে বৃত্ত। আর এই বৃত্তের যে কোনো একটা অংশ নিয়ে যদি আমরা কাজ করি, এই বৃত্তের যে কোনো একটা অংশ নিয়ে যদি আমরা কাজ করি, তাকে বলা হয় বৃত্তচাপ। সবাই দেখে নাও, এই যে আমি লিখলাম বৃত্তচাপ। এই বৃত্তচাপ কী জিনিস? বৃত্তচাপ হচ্ছে এই বৃত্তের যে কোনো একটা অংশ নিয়ে তুমি যদি কাজ করো, মনে করো তুমি এই যে এখান থেকে তুমি এতটুকু নিয়ে কাজ করবা, মানে মানে তোমার তোমার যে কোনো রকম ইচ্ছা হতে পারে, তুমি যে কোনো পরিমাণ নিতে পারো। মনে করো আমি চিন্তা করলাম এইখান থেকে এইটুকু নিয়ে কাজ করব, তাহলে এখান থেকে এইটুকুকে বলা হবে একটা বৃত্তচাপ। অন্য কেউ যদি চিন্তা করে, দেখি আর একটা বৃত্ত এঁকে ফেলি। এবার অন্য কেউ চিন্তা করলে যে না আমি আরও বড় নিব, ঠিক আছে বড় নাও। এই যে এখান থেকে সে নিল এতটুকু নিয়ে নিল, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বৃত্তচাপ। তার মানে পুরাটা হচ্ছে বৃত্ত, আর এই বৃত্তের তুমি যে কোনো একটা চাপ নিলা, এখান থেকে এইটুকু হতে পারে, এখান থেকে এইটুকু হতে পারে। আমি নামটা চেঞ্জ করে দিই, মনে করো এই নামটা দিলাম পিবি, এই নামটা দিলাম এবি। তার মানে এই বৃত্তে আমি বৃত্তচাপ নিয়েছি এবি, এই বৃত্তে বৃত্তচাপ নিয়েছি পিবি। ভালো কথা, দেখা যাক উপরের প্রতিজ্ঞা আমাদের কি বলতেছে, সবাই খেয়াল করো। উপরের যে প্রতিজ্ঞা আছে সেটা আমাদেরকে বলতেছে যে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। দেখো সবাই, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, কেউ বলতে পারবা? এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, কারো আইডিয়া আছে? স্যার কেন্দ্রের একটা নাম তো দিতে হবে। ওকে, নামটা দিলাম, নাম দিলাম ও, নাম দিলাম ও, বলো। স্যার কেন্দ্রস্থ কোণ হবে পিওবি আর এওবি। এক্স্যাক্টলি, ওকে তুমি ঠিকই বলেছো। সবাই খেয়াল করো যে এই পিবি বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হতে গেলে কেন্দ্রের সাথে ওই চাপটা যোগ করতে হবে, কেন্দ্রের সাথে ওই চাপটা আগে যোগ করতে হবে। তাহলে কেন্দ্রের সাথে ওই চাপের দুইটা বিন্দু যোগ করে দিলে কেন্দ্রে যে কোণ তৈরি হয়, এই কোণকে বলা হয় এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, পিওবি। সেমভাবে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এও যোগ করতে হবে এবং বিও যোগ করতে হবে। তাহলে এই এবি চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করেছে, এই কোণকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে এবার দেখি যে তারা আমাদেরকে কি বলতে চাচ্ছে। বলতে চাচ্ছে যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তার মানে কেন্দ্রস্থ কোণ কোনটা? পিওবি। আমি লিখে ফেলি কেন্দ্রস্থ কোণ পিওবি, এটা কেন্দ্রস্থ কোণ পিওবি। ওকে, দেখি পরের চিত্র খেয়াল করি। পরের চিত্র, এই চিত্রে কেন্দ্রস্থ কোণ এ ও বি, এই চিত্রে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। এখন দেখি তারা আমাদের কি বলেছে। তারা বলেছে যে এই যে কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। ভালো কথা, আমরা জানি সমানুপাতিক চিহ্ন কীভাবে দেওয়া হয়। সমানুপাতিক চিহ্ন দেওয়া হয় এই যে এভাবে। হ্যাঁ, সমানুপাতিক চিহ্ন দেওয়া হয় এভাবে, এটাকে বলে সমানুপাতিক চিহ্ন। এই চিহ্নের সাথে কি তোমরা পরিচিত? সমানুপাতিক চিহ্ন। আচ্ছা তোমরা, স্যার কি বললেন? স্যার হ্যাঁ হ্যাঁ ওয়ারিশা বলো। স্যার কি বললেন, বুঝলামই তো না। এই যে এই সমানুপাতিক চিহ্নর সাথে কি তোমরা পরিচিত? এটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। জি স্যার আমরা পরিচিত। পরিচিত। কোন ক্লাসে? স্যার ক্লাস 9 স্যার এ ফিজিক্সে পড়ি। এই থেকেই ওকে ঠিক আমাদেরকে আছে। ইয়াকুব স্যার একবার বুঝিয়েছিল। ও আচ্ছা, তোমাদের এক ল্যাবে লাগে, রাইট? ল্যাবে এগুলো খুব লাগে, রাইট? ওকে, তাহলে সবাই খেয়াল করো। তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন হচ্ছে এটা। ভালো কথা, তাহলে প্রশ্নে কি বলা আছে? এখানে বলা আছে বৃত্তচাপের সমানুপাতিক। খেয়াল করো, এই কেন্দ্রস্থ কোণের সাথে কোন চাপটা সম্পর্কিত? চাপ পিবি, চাপ পিবি। তাহলে এখানে এটা সমানুপাতিক হবে চাপ পিবির, পিবি এর সমানুপাতিক হবে। নেক্সট, এই কেন্দ্রস্থ কোণটা কার সমানুপাতিক হবে? এটা কোন চাপের উপর আছে? এটা আছে চাপ এবি এর উপরে, এটা আছে চাপ এবি এর উপরে। তাহলে এটা হচ্ছে চাপ এবি। সো তোমরা এই প্রতিজ্ঞাটা সবাই ভালো করে জেনে নাও। এই প্রতিজ্ঞাতে আমাদের বলতে চাচ্ছে যে কোনো বৃত্ত, যত বড় বৃত্তই হোক বা যত ছোট বৃত্তই হোক, বৃত্তচাপ যত ছোট হোক, বৃত্তচাপ যত বড় হোক, কে কার সমানুপাতিক? কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক, কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক।
সবাই দেখতে পাচ্ছ, কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক, কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। এটা কিন্তু আমার পরে খুব কাজে লাগবে, সবাই এটা মাথায় রাখো। এটা একটা প্রতিজ্ঞা, এর প্রমাণ দরকার নেই তাই আমি দিলাম না, তোমাদের বইয়েও নাই। জাস্ট তোমরা এটা জেনে রাখো যে যে কোনো বৃত্তচাপ তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এটা আমি একটু পরেই কাজে লাগাবো। ওকে, এবার আমি একটা প্রমাণ দেখাবো। এই প্রমাণটা গুরুত্বপূর্ণ এই কারণে দেখাচ্ছি। এবার একটা প্রমাণ দেখাবো। প্রমাণটা হচ্ছে যে ওই যে আমরা আগের দিন সবাই পড়েছিলাম রেডিয়ান কোণ, সবাই আগের দিন পড়েছিলাম রেডিয়ান কোণ। এই রেডিয়ান কোণ কাকে বলে একজন বলো? আমি আগের দিন পড়িয়েছিলাম রেডিয়ান কোণ। এই সুরভি কি আছো? সুরভি সেই ক্লাস 9-এ সেই কবে তা। স্যার আমি বলবো রেডিয়ান কোণ কাকে বলে। হ্যাঁ, আমি আগের দিন তোমাকেই শিখাইছিলাম, বলো, তুমিই বলো। জি স্যার। বলো ওয়ারিশা, বলো রেডিয়ান কোণ কাকে বলে? স্যার বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিয়ে যে কোণ তৈরি করা হয় তাকেই রেডিয়ান কোণ বলে। এক্স্যাক্টলি, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিয়ে কেন্দ্রে যে কোণ তৈরি হয় তাকেই বলা হয় এক রেডিয়ান কোণ। এবার প্রমাণটা হচ্ছে, আজকের প্রমাণটা হচ্ছে প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। ধ্রুব আর ধ্রুবক একই কথা, হ্যাঁ, ধ্রুব আর ধ্রুবক একই কথা, যাদের অর্থ হচ্ছে যে যা কখনো চেঞ্জ হয় না। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, এটা একটা ধ্রুব জিনিস, বা এটা একটা ধ্রুবক কথা। অর্থাৎ ধ্রুব বা ধ্রুবক মানে যা কখনো চেঞ্জ হয় না তাকে বলা হয় ধ্রুবক। তাহলে বলা হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, তার মানে রেডিয়ান কোণের মান কখনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। এই প্রমাণটা গুরুত্বপূর্ণ, এই কারণেই আমি প্রমাণটা দেখানোর চেষ্টা করি। ওকে, তাহলে সবাই শুরু করো প্রমাণটা শুরু করার জন্য আমরা একটা বৃত্ত আঁকি। সবাই সবাই একটি বৃত্ত আঁকি। দেখো আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পর বৃত্তের একটি কেন্দ্র মার্ক করলাম, বৃত্তের কেন্দ্র নাম দিলাম ও। ওকে, বৃত্তের একটি ব্যাসার্ধ মার্ক করে ফেলি। মনে করো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা, নাম দিলাম বি, ওবি ব্যাসার্ধ। মনে করলাম একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও আর ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, ভালো কথা। তাহলে এই যে একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রের যে কোণ তৈরি করবে নিশ্চয়ই আমরা তাকেই বলবো রেডিয়ান কোণ। তাহলে সবাই খেয়াল করো, এই যে ব্যাসার্ধ, এই চাপটা যদি আমি কম্পাস দিয়ে এখান থেকে কেটে নিই, এই যে ব্যাসার্ধে যে দূরত্বটা, এই দূরত্ব পরিমাণ যদি আমি কম্পাস ধরে যদি আমি একটু কেটে নিই এখান থেকে কম্পাস ধরে এখান থেকে নিলাম কেটে, তার মানে আমি কি বলতে চাচ্ছি, এই যে বিপি এই চাপটা কিভাবে নেওয়া হয়েছে, ব্যাসার্ধের সমান করে নেওয়া হয়েছে। ব্যাসার্ধের সমান করে এই বিপি চাপটা কেটে নেওয়া হয়েছে। তাহলে বিপি চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে নিশ্চয়ই আমরা তাকেই বলবো এক রেডিয়ান কোণ। আশা করি সবারই মনে আছে এটাই কিন্তু এক রেডিয়ান কোণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি কোনো চাপ কেটে নেওয়া হয়, ওই চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে তাকে বলা হয় এক রেডিয়ান কোণ। আমরা প্রমাণ করব এই এক রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। ওকে, এটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করি। আমরা এই যেটা ওয়ারিশা আগের দিন চেয়েছিল, সে আগের দিন চেয়েছিল বি বিন্দুতে একটা লম্ব আঁকবে। দেখো তো ওয়ারিশা, মনে আছে তুমি এটা চাইছিলা বি বিন্দুতে লম্ব আঁকবা? জি স্যার মনে আছে। এই যে লম্ব আঁকলাম, বি বিন্দুতে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকার পর নাম দিলাম, এই লম্বের নাম হচ্ছে এ ও। তাহলে কি হলো, এ ওটা বি ওর উপর লম্ব। ওকে, লম্ব আঁকার পর তাহলে আমরা জানি লম্ব যদি আঁকা হয় তাহলে এই লম্বের মান এক সমকোণ। সবাই জানি লম্ব আঁকলে যে কোণটা তৈরি হয় সেই কোণের মান এক সমকোণ, অর্থাৎ কোণ এ ও বি এটা কিন্তু এক সমকোণ। তার কারণ সমকোণ কাকে বলা হয়? সমকোণ বলাই হয় যে দুইটি রেখা যদি পরস্পর লম্ব হয় তখন তাদের মধ্যবর্তী কোণকে বলা হয় এক সমকোণ। এবং আমরা এটাও জানি এক সমকোণের মান 90 ডিগ্রি, আমরা আগের দিন দেখেছি। আমরা গত ক্লাসে পড়েছি
যে এক সমকোণের মান 90 ডিগ্রি। সুতরাং লম্ব আঁকার কারণে এ ও বি এক সমকোণ বা 90 ডিগ্রি। ওকে, এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এই লম্বটা আঁকার কারণে টোটাল বৃত্তটা 4 ভাগে ভাগ হয়ে গেল। কীরকম? আমি তোমাদেরকে একটু পাশে একটু এঁকে দেখাই, সবাই খেয়াল করো। এটা ছিল ব্যাসার্ধ, এটা ছিল সেই লম্ব, সবাই খেয়াল করো। যদি আমি লম্ব আঁকি তাহলে এই বৃত্তটার 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা। টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা যদি আমি লম্ব আঁকি। কেন? দেখো আমি লম্ব আরও আঁকি, খেয়াল করো সবাই। লম্ব এদিকে আঁকলাম, লম্ব এদিকে আঁকলাম, এবার দেখো বুঝো কিনা। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তার মানে যদি লম্ব আঁকা হয় তাহলে এই একটা অংশ টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ। যদি এরকম ব্যাসার্ধের উপর যদি লম্ব আঁকা হয় তাহলে যে চাপটা পাওয়া যায়, এই যে এ থেকে বি চাপ, এই চাপটা টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে এই চাপ এবি, যেটা চাপ এবি যা কিনা লম্ব আঁকার কারণে তৈরি হয়েছে, এই চাপটাকে নিশ্চয়ই বলা যায় টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তার মানে টোটাল বৃত্ত মানে কি? যে বৃত্তের মোট পরিধির 4 ভাগের 1 ভাগ মানে কি? 1/4। 4 ভাগের 1 ভাগ মানে 1/4। আমার এই কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো তো, যে এই চাপ এবিটা টোটাল বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ বা 1/4। বুঝতে পেরেছো আমার কথা? কয় জি মিনিট? স্যার। ওকে, জি। মাত্র 3 মিনিট আছে। ক্লাস শুরু করতে করতে শেষ হয়ে যায়। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি। চাপ এবি মোট বৃত্তের 1/4। তাহলে আমরা সবাই জানি বৃত্তের পরিধিকে বলা হয় 2πr। বৃত্তের টোটাল পরিধিকে বলা হয় 2πr। সবাই আমরা একটু আগেই শিখেছি বৃত্তের পরিধিকে বলা হয় 2πr। তো এই পরিধির 4 ভাগের 1 ভাগ, এই পরিধির 4 ভাগের 1 ভাগ। তাহলে এই চাপ এবির মান কত পাওয়া গেল? চাপ এবির মান পাওয়া গেল 2 আর 4 কেটে দিই, πr/2। সবাই দেখতে পেলাম πr/2 কার মান? চাপ এবি এর মান। ওকে, চাপ এবি এর মান পেয়ে গেলাম, ভালো কথা। এখন আমাদের বেশি কিছু করার নেই, আমরা এখন সরাসরি একটু আগে যে প্রতিজ্ঞা পড়েছিলাম, আমরা জানি এই প্রতিজ্ঞাটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এই কারণে এই প্রতিজ্ঞাটার নাম্বারটা দিয়েই দিই। এই প্রতিজ্ঞা বইয়েও বারবার নাম্বার দিয়ে ইউজ করতেছে, এই জন্য আমরাও নাম্বারটা দিয়ে দিই। দেখো এই প্রতিজ্ঞাটা বইয়ে দেখবা লেখা আছে প্রতিজ্ঞা 3। এই প্রতিজ্ঞা 3 তারা বারবার ব্যবহার করতেছে বিভিন্ন জায়গায়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিজ্ঞা। এই কারণে আমি নাম্বারটাও দিয়ে দিলাম প্রতিজ্ঞা 3। তো এই প্রতিজ্ঞা 3 অনুসারে আমরা সবাই দেখতে পেয়েছিলাম যে কোণ তার চাপের সমানুপাতিক। কোণ তার চাপের সমানুপাতিক, এটা আমরা এখন কাজে লাগাবো। তাহলে আমরা জানি কোণ তার চাপের সমানুপাতিক। তার মানে কীরকম দেখো সবাই, মনে করো কোণ পিওবি। কোণ পিওবি, এই যে কোণ পিওবি, তাহলে পিওবি কার সমানুপাতিক হবে? নিশ্চয়ই পিওবি সমানুপাতিক হবে চাপ পিবি এর সমানুপাতিক হবে। তার কারণ পিওবি কোণটা কিন্তু চাপ পিবি এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো কেন্দ্রস্থ কোণ তার চাপের সমানুপাতিক। তো কেন্দ্রস্থ কোণ পি ও বি, এটা কার সমানুপাতিক হবে? চাপ পিবি এর সমানুপাতিক। অনুরূপভাবে আমরা বলতে পারি যে আরেকটা কেন্দ্রস্থ কোণ, খেয়াল করো, আরেকটা কেন্দ্রস্থ কোণ এ ও বি, আরেকটা কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা আবার কার সমানুপাতিক হবে? এরা সমানুপাতিক হবে এ ও বি, এই কেন্দ্রস্থ কোণের সাথে কোন চাপটা আছে? এই এবি চাপ আছে। সো ওইটা সমানুপাতিক হবে এবি চাপের সমানুপাতিক। সো এটা আমরা কোত্থেকে লিখলাম? এটা আমরা লিখলাম প্রতিজ্ঞা 3 থেকে। যেই প্রতিজ্ঞা 3 আমরা একটু আগে সবাই শিখলাম, ওই প্রতিজ্ঞা 3 থেকে লিখলাম যে কোনো কেন্দ্রস্থ কোণ তার চাপের সমানুপাতিক। যে কোনো কেন্দ্রস্থ কোণ তার চাপের সমানুপাতিক। ওকে, যদি এখন আমরা এই দুইটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। অ্যাডজাস্ট বলতে কীরকম? এটাকে ভাগ করে দিই। যদি এটাকে ভাগ করে দিই তাহলে সবাই খেয়াল করো, কোণ পিওবি ভাগ
কোণ এওবি সমান সমান চাপ পিবি ভাগ চাপ এবি। আমরা কি করলাম, আমরা আসলে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি ভাগ কথাটা ব্যবহার করলাম, সত্যিকার অর্থে ভাগ না। এটা হচ্ছে যে এরকম যদি অনুপাত সমান সমান হয় তখন এদের অনুপাতটা আবার এদের মানে সমান হয়। এটা সত্যিকার অর্থে ভাগ ব্যাপারটা না, আসলে তোমাদেরকে বোঝানোর জন্য আমি ভাগ কথাটা ব্যবহার করলাম, যে বাম পক্ষকে ভাগ করে দিলাম, ডান পক্ষকেও ভাগ করে দিলাম, মাঝখানে সমান দিয়ে দিলাম। তো মূল ব্যাপার, হ্যাঁ বলো। স্যার একজন অ্যাড হইতে পারতেছেন, আপনি ওকে একটু অ্যাড করে দেন। ওকে দিলাম, দিলাম, ওকে দিয়েছি। ঠিক আছে, সবাই খেয়াল করতে হলে আমি কিন্তু এখানে ভাগ কথাটা ব্যবহার করলাম, কিন্তু সত্যিকার অর্থে মূল ব্যাপারটা হচ্ছে যে এ যদি এর সমানুপাতিক হয়, এ যদি এর সমানুপাতিক হয়, তাহলে এদের ভাগফলটা এদের সমানুপাতিক হবে। তো আলটিমেটলি এই ভাগফলটা এই ভাগফলের সমান হবে। ওকে, এবার আমরা চলে যাই মূল প্রমাণে। তাহলে কিন্তু আমরা প্রতিজ্ঞা 3 থেকে এটা পেলাম, আবার এদেরকে ভাগের মাধ্যমে পেলাম এটা। এবার আমরা চলে যাই মূল প্রমাণে। প্রমাণ প্রায় শেষের পথে, সবাই খেয়াল করো। কোণ পিওবি এটা বাম দিকে রেখে দিলাম, রেখে দিয়ে বাকি যারা যারা ছিল তাদের সবাইকে ডান দিকে নিয়ে গেলাম। চাপ পিবি ভাগ চাপ এবি, বাকি যারা ছিল সবাইকে ডান দিকে নিয়ে গেলাম। কীরকম, এই যে কোণ এওবিকে নিয়ে গেলাম ডান দিকে। সো আমরা সবাই দেখতে পাচ্ছি ব্যাপারটা, যে কোণ পিওবিকে বাম দিকে রাখলাম, নিচের কোণ এওবিকে আর গুণনের মাধ্যমে ডান দিকে নিয়ে গেলাম। ওকে, ঠিক আছে, এখন আমরা শুরু করি, ডান দিক নিয়ে কাজ করি। সবাই দেখো চাপ পিবি, চাপ পিবি দেখো তো কেউ বলতে পারো কিনা চিত্র দেখে কেউ বলতে পারো কিনা চাপ পিবি আসলে কার সমান? চাপ পিবি আসলে কার সমান? চাপ পিবি কার সমান মনে আছে? বলো একজন। চাপ পিবি জানি কার সমান ছিল? ওবি এর সমান। এক্স্যাক্টলি, ওবি এর সমান। যাক, তুলনাহীনার বলতে কষ্ট হচ্ছে কারণ আমি নামগুলা মানে পুরাপুরি দিচ্ছি না, এই জন্য। তো ঠিক আছে, তাও সে খুব ভালো বলছে। দেখো সবাই, ওবি এর সমান নিশ্চয়ই পিবি, তার কারণ এভাবেই তো আঁকা হয়েছিল, যেহেতু এই কোণটা 1 রেডিয়ান, সো নিশ্চয়ই ব্যাসার্ধের সমান এই চাপটা। তার মানে এই ব্যাসার্ধের নাম দিয়ে দিলাম আর। ব্যাসার্ধের নাম যদি আর দিয়ে দিই, তাহলে এই যে দেখতে পাচ্ছি পিবি, এই পিবি, এই চাপ পিবির দৈর্ঘ্য আমরা আধ ধরতে পারি। চাপ পিবির দৈর্ঘ্য আমরা আধ ধরতে পারি। ওকে, তাহলে সবাই লিখে ফেলো, চাপ পিবির পরিবর্তে লিখে ফেললাম আর। নিচে হচ্ছে চাপ এবি। চাপ এবি দেখো আমরা মাত্র বের করলাম, সবাই খেয়াল করো, এই যে চাপ এবি, চাপ এবির দৈর্ঘ্য আমরা মাত্র বের করেছি। চাপ এবির দৈর্ঘ্য পাই আর বাই 2। চাপ এবির দৈর্ঘ্য মাত্র বের করলাম পাই আর বাই 2। সো সবাই তাহলে চাপ এবির পরিবর্তে মান বসিয়ে দাও, পাই আর বাই 2 ইন্টু ফাইনালি কোণ এওবি। সবাই দেখো, সবার খাতায় লেখা আছে কোণ এওবি এর মান। কোণ এওবি এর মান সবার খাতায় লেখা আছে। সবাই দেখো কোণ এওবি, এই দেখো সবাই, কোণ এ এক সমকোণ। এক সমকোণ, রাইট। কোণ এওবি লেখা আছে এক সমকোণ। সো আমরা কোণ এওবির পরিবর্তে লিখে ফেলতে পারি এক সমকোণ। ওকে, কোণ এওবির পরিবর্তে লিখে ফেললাম এক সমকোণ। ব্যাস, সবই লিখে ফেললাম মোটামুটি। এখন আমাদের এই ক্যালকুলেশানটা একটু ফিনিশিং দিতে হবে। তাহলে এখন এই ক্যালকুলেশানটা যদি একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করি, সবাই দেখো। ওকে, দেখো সবাই, উপরে ছিল আর, নিচে কিন্তু ভাগ ছিল, নিচের মানটা কিন্তু ভাগ ছিল। তো এই যে আমরা ভাগ দেখতে পাচ্ছি, এই ভাগটাকে যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে পাই আর বাই 2 যদি গুণ দিয়ে দিই, নিশ্চয় এটা উল্টে যাবে, 2 বাই পাই আর। সবাই বুঝি আশা করি যে নিচের মানটা ভাগ আছে, এই ভাগকে যদি আমি পাশে গুণ দিয়ে দিই, তো নিশ্চয়ই পাই আর বাই 2 উল্টে যে হবে 2 বাই পাই আর। ইন্টু দেখো সাথে আছে আবার এক সমকোণ, সাথে পাশেই কিন্তু আছে এক সমকোণ, পাশেই আছে। নেক্সট আমরা ফাইনালি কাটাকাটি করি। সবাই দেখো, যদি কাটাকাটি করি, এই যে আর আর কেটে গেল, আর আর কেটে গেলে কি থাকে, 2 বাই পাই থাকে, 2 বাই পাই থাকে। এক সমকোণ, এক সমকোণ যে কথা, শুধু সমকোণ লেখা একই কথা। এক সমকোণ যে কথা, শুধু সমকোণ লেখা একই কথা। সো আমরা বাম দিকে কী ছিল খেয়াল করি। বাম দিকে দেখো সবাই, বামে কী ছিল সবাই দেখো, বামে ছিল কোণ পিওবি,
বামে ছিল কোণ পিওবি। সো বামে যেহেতু কোণ পিওবি ছিল, বামে ছিল কোণ পিওবি। নিশ্চয় তোমাদের মনে আছে যে পিওবি কোণটা কী কোণ। পিওবি কোণটা কী কোণ তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো সবাই, এই যে পিওবি, এই কোণটা ছিল রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। পিওবি, এই কোণটা ছিল 1 রেডিয়ান কোণ। সো আমরা দেখাতে পারলাম যে পিওবি যার মান কিনা 1 রেডিয়ান, পিওবি যার মান কিনা 1 রেডিয়ান, আমরা দেখাতে পারলাম যে এই রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। কেন ধ্রুবকোণ? তার কারণ 2 একটা ধ্রুবক সংখ্যা যা কখনো পরিবর্তন হয় না। পাই একটা ধ্রুবক সংখ্যা যা কখনো পরিবর্তন হয় না। সমকোণের মান সব সময় নির্দিষ্ট, কখনো পরিবর্তন হয় না। তার মানে 2, পাই এবং সমকোণ তিনটাই ধ্রুবক সংখ্যা যা কখনো চেঞ্জ হয় না। অতএব পিওবি হচ্ছে 1 রেডিয়ান কোণ, আর ডান দিকের প্রত্যেকটা মান ধ্রুবক সংখ্যা। অতএব বলতেই পারি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। সো আমরা প্রমাণ করতে পারলাম রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ যার মান কত? যার মান 2/পাই সমকোণ। রেডিয়ান কোণের মান হচ্ছে 2/পাই সমকোণ। শিক্ষার্থীরা, তোমরা যারা দেরিতে জয়েন করেছো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা আবারও স্ক্রিনশট নাও। ওকে, তোমরা আবারও স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা নিতে পেরেছো। আমি আবারও চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা স্ক্রিনশট নিবে। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়েছো। আমি চলে যাচ্ছি তার পরের অংশে। ওকে, তোমরা এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমি যাচ্ছি ঠিক তার পরের অংশে। এটা ঠিক একটু পরে যেটা আমি লিখলাম। আমরা প্রমাণ করতে পেরেছিলাম রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।